হায় হায় রে, আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। রাত তো বেড়েই চলেছে। বাড়ির পথে আবার ওই ভুতুরে বাঁশ বাগানটা পড়বে। আরে, না জানি আজ বাড়ি ফিরতে পারবো কি না। আজ কপালে যে কি লেখা আছে কে জানে। কে ওখানে কে অমন করে কাঁদছে? কে ওখানে? এই কে? কথা বলছো না কেন? কে কাঁদছে? ওরে বাবারে, বাঁচাও! কে কোথায় আছো রে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও! ওই বাঁশ বাগানে কেউ কাঁদছে। ওটা মানুষ না, ভূত! আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে! বাঁশবাগান থেকে একটু সামনে গিয়ে গোপাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আর এভাবেই সকাল হয়ে যায়। পরদিন সকালে দিনু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ গোপালকে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ে দিনু। আরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে এখানে পড়ে আছিস কেন রে? এই গোপাল, গোপাল, ওঠ! গোপাল, এখানে কেন তুই? এই গোপাল, কি হয়েছে? হয়েছেটা কি? ও দিনুদা, আমাকে বাঁচাও! ভূত আমাকে মেরে ফেলবে! আমাকে বাঁচাও দিনুদা, বাঁচাও আমাকে! আরে, এই সাত সকালে ভূত কোথা থেকে আসবে? আহা, ভয় পাচ্ছিস কেন? এখানে তো কোনো ভূত নেই রে। কেউ তোকে মারবে না, কেউ না। কি রে দিনু, গোপাল এমন করে চিৎকার করছে কেন রে? কে গোপালকে মেরে ফেলবে? কে? জানি না দুলালদা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি গোপাল এখানে পড়ে আছে। তারপর ওকে ওঠাতেই ও বাঁচাও 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 বলে চিৎকার করছে। কি রে গোপাল, তোর কি হয়েছে? আমাদের সব খুলে বলতো। তুই এখানে কেন পড়েছিলি? কাল বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। বাঁশবাগানের ওখানে একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। বাঁশবাগানের কাছে আসতেই যেন গভীর অন্ধকার হয়ে গেল। আর হঠাৎ শুনি কে যেন জোরে জোরে কাঁদছে। তারপর তারপর কি হলো গো কাকা? তাকে কাছিল, সেটা কি দেখেছিলি নাকি? হ্যাঁ গো দুলালদা, আমি নিজের চোখে দেখেছি। সাদা কাপড়ে ঢাকা এক বুড়ি বাঁশের গোড়ায় বসে বসে কাঁদছিল। মুখ দেখা যায়নি, কিন্তু কণ্ঠটা শুনেছি। কান্না শুনে মনে হচ্ছে যেন আগুনের মধ্যে ডুবে থাকা কান্না গো। হ্যাঁ, রোজ রাতে এই বাঁশবাগান থেকে আমিও কান্নার আওয়াজ শুনতে পাই। রোজ রাতে বাঁশবাগানে কে যেন কাঁদে। আবার শুরু হলো সেই পুরনো কান্না। শুনেছি বহু বছর আগে এক বুড়ি এখানে মরে গিয়েছিল। জমিদার নাকি তার জমি কেড়ে নিয়েছিল। তারপর কষ্টে বুড়ি গলায় দড়ি দিয়ে মারা যায়। তাহলে মনে হয় সে বুড়ির ভূতটাই ফিরে এসেছে, আর সে মনের কষ্টে বাঁশবাগানে বসে বসে কাঁদে। আর তাই তো প্রতি পূর্ণিমায় হাওয়া কেমন যেন ভারী ভারী লাগে। কিন্তু ওই বুড়ি তো আমাদের গ্রামের সবাইকে শেষ করে ফেলবে। ওর কষ্টের কান্নাই তো আমাদের গ্রামের অমঙ্গল হবে। আমাদের ওপর বিপদ নেমে আসবে, বিপদ। কিন্তু আমরা এত শিওর হব কি করে যে বাঁশবাগানে সেই বুড়ি কাঁদে নাকি অন্য কিছু? যদি অন্য কেউ হয়? হ্যাঁ গো, যদি অন্য খারাপ কিছু হয়
তাহলে তো আমাদের বিপদের শেষ থাকবে না। না 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 না, আমি আর কখনো ওই বাঁশবাগানের দিকে যাব না, আর কখনো যাব না। কিন্তু আমরা বাঁশবাগানে গিয়ে যদি এক একটা বিহিত না করি, তবে তো ভয়ে ভয়ে আমাদের জীবন কেটে যাবে। রাত হলে তো আর কেউ চলাফেরা করতে পারবে না। কাল রাতে নিজের চোখে যা দেখলাম, তারপর থেকে আমার একটুকুও সাহস নেই বাবা। আমি যেতে পারবো না। তোমাদের যেতে হয় তোমরা যাও, আমি পারবো না। আরে গোপাল, তোমাকে একা যেতে বলছি না, আমরা তো সবাই মিলে যাব নাকি? না 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 না, আমি যাব না। হ্যাঁ, যা বাঁচা বেঁচে গেছি, আর যাব না আমি। আরে গোপাল, আমার কথাটা তো শোনো। যেও না, শোনো। দুলাল কাকু, আমি আজ রাতে ও বাঁশবাগানে যাব। এই ভয় যতদিন না শেষ হচ্ছে, ততদিন গ্রামের কেউ শান্তিতে থাকতে পারবে না। গোপাল কাকুর কথা শোনার পর থেকে সবার মনে ভয় আরো বেড়ে গেছে। না না রবি, তুই একা অত সাহস করতে যাস না রে। আমরা সবাই একসাথে বসে পরামর্শ করে তারপর ভাববো কি করা যায়, বুঝলি? তারপর ভাববো। রবি, এই রবি, ঘর থেকে চালগুলো এনে দে তো। কি রে রবি, শুনতে পাচ্ছিস না কি বলছি? এই দাদা, কি রে, মাসি কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, কি কি কি- কি বললি? কেন রে, কেন শুনতে পাসনি? এতক্ষণ কোথায় হারিয়ে গিয়েছিলি? না না না, একটু ভাবছিলাম তো, তাই খেয়াল করিনি আর কি। রবি, এই রবি, তুই এত গভীর ভাবে কি ভাবছিস রে? না মা, ওই বাঁশবাগানের কান্না নিয়ে ভাবছিলাম। মা, ওখানে কি আসলেই কোনো বুড়ি কাঁদে? বুড়ি কাঁদে না অন্য কেউ কাঁদে, সেটা তো আমি নিজের চোখে দেখিনি। যে তোকে বলবো যে কাঁদে কাঁদুক না, ওটা নিয়ে তোর অত মাথা ঘামাতে হবে না। মাথা না ঘামালে তো হবে না মা। এভাবে ভয়ে ভয়ে কি চলা যায় নাকি? গ্রামের সবাই কত আতঙ্কে থাকে বলো তো। কেন রে, ওই বাঁশবাগানে তোর কি গাছ যে ওখানে তোকে যেতেই হবে? গ্রামের মানুষকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। মা, আমি না হয় না গেলাম, কিন্তু বাঁশবাগানের আশেপাশের মানুষ তো ভয়ে ভয়ে দিন কাটায়। রাত হলে ভয়ে কেউ ঘুমাতে পারে না, একা একা থাকতে পারে না। আজ আমি বাঁশবাগানে যাবই যাব। কোনো দরকার নেই, পরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করতে হবে না। খবরদার, তুই যেন ওই বাঁশবাগানের দিকে কখনো যাবি না। না মা, আমি তো যাবই। শোন রবি, তোর বাবাকে হারিয়েছি, আমি আর কাউকে হারাতে চাই না। বেশি বুঝতে যাবি না কিন্তু, আমার কথা শুনবি। যেতে বারণ করেছি, যাবি না। আচ্ছা ঠিক আছে, যাব না। মা, তুমি যাই বলো না কেন, আজ রাতে আমি বাঁশবাগানে যাবই যাব। মিতা আর রিনা ঘুমিয়ে পড়ে। রবি তার মাকে ঘুমোতে দেখে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। সে ধীরে ধীরে পা বাড়ায় বাঁশবাগানের দিকে। চাঁদের আলোয় ঘন কুয়াশা। রবি ধীরে ধীরে এগোয়। যেতে যেতে রবির গা ভার হয়ে যাচ্ছে। হঠাৎ তার কানে ভেসে আসে কান্নার শব্দ। ওরে বাবা রে, মার কথা না শুনে আজ প্রাণটা যাবে আমার। এ কেমন কান্নার শব্দ! শুনে তো ভয়ে গলাটা শুকিয়ে যাচ্ছে। কান্নার আওয়াজ আরো জোরালো হতে লাগলো। কে কে ওখানে?
অমন করে কাচ্ছে? এই কে কে বুড়ি নাকি? এই কে? সামনে আসো। কে কাঁদে অমন করে? কে কে? আরে কে কাঁদে? সামনে আসো। ওরে বাবারে, ভূত ভূত! কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর মরণ তোকে এখানে ডেকে এনেছে। আর তোর বুকে কত সাহস! আমার কান্না শুনে না দৌড় দিয়ে আবার আমাকে সামনে আসতে বলছিস? চুপ করো। আমি আর এই কান্না শুনতে পারছি না। আমার কানের তালা ফেটে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। থামো। আজ আজ তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। আহ, আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। দয়া করো, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। মেরো না আমাকে। আমিও কারোর কোনো ক্ষতি করিনি, তবে আমাকে আমাকে কেন মরতে হলো? আমি তো শুনেছি তুমি আত্মহত্যা করেছিলে। তোমাকে তো কেউ মারেনি। ভুল, সব ভুল। আমাকে মেরে ফেলেছিল। আমি আত্মহত্যা করিনি। তুমি আত্মহত্যা করনি? তাহলে তোমার সাথে কি হয়েছিল আমাকে বলো। আমি তোমাকে সাহায্য করব। সাহায্য করবি? সত্যি সাহায্য করবি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সাহায্য করব। শোন তাহলে, আমি বাগানের মালিক ছিলাম। জমিদার আমার জমি কেড়ে নেবার জন্যে আমার এখানে আসে। হাই বুড়ি, বুড়ি, বেরিয়ে আয়। কোথায় তুই? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আরে জমিদার মশাই, আপনি আমার এই ভাঙা বাড়িতে কি মনে করে এলেন? তোকে কতবার করে বলেছি তোর এই বাঁশ বাগানটা আমার কাছে বিক্রি করে দে। আমার বাঁশের অনেক দরকার, বুঝলি? মাফ করবেন জমিদার মশাই, আমি তো আপনাকে বারবারই বারণ করে দিয়েছি। আপনার কাছে আমার বাঁশ বাগানটা বিক্রি করব না। এটা আমার স্বামীর দেয়া শেষ সম্বল। এটা আমি কিছুতেই হাতছাড়া করব না। এত বড় সাহস আমার মুখের ওপরে না বলা? আজের শাস্তি তুই পাবি। আজ জোর করে এই বাঁশবাগান আমার নামে আমি লিখে নেব রে। না না জমিদার মশাই, এমন অবিচার করবেন না। তোর অনেক ন্যাকামো শুনেছি, আর না। এই, তোরা সবাই বুড়িকে জোর করে ধরে দলিলে টিপসই নিয়ে নে। না 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 না, এমন করবেন না। আমার শেষ সম্বলটুকু কেড়ে নিবেন না। ওই শেষ সম্বলটুকু কেড়ে নিলে আমি আমি কি নিয়ে বাঁচবো? বুড়ি, তোকে এত চিন্তা করতে হবে না। আমি তোর সেই ব্যবস্থা করেও রেখেছি। তোকে মেরে ওই পুকুরে ফেলে দেব। সবাই ভাববে তুই আত্মহত্যা করেছিস। না না জমিদার মশাই, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আপনি আমার সাথে কেন অবিচার করছেন? আমার প্রাণটা আমার প্রাণটা ভিক্ষা দিন। আমাকে আমাকে মারবেন না। আমাকে হা করে দেখছিস কি তোরা? মার বুড়িকে, মার মার। জমিদার আর তার লোক মিলে বুড়িকে মেরে পুকুরে ফেলে দিয়ে বুড়ির বাঁশ বাগানটা কেটে নিল। সেই আমার কান্না তো কেউ শোনেনি। আমাকে মেরে আমার বাঁশ বাগান নিজের নামে লিখে নিয়েছে।
আর সবাইকে বলেছে আমি অভিমানে প্রাণ দিয়েছি। আর তারপর থেকে আমার আত্মা এই বাগানে বন্দি হয়ে আছে। ভূতবুড়ি, তোমার সাথে অনেক অবিচার হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জমিদারের সঙ্গে কথা বলবো। আমি তোমার জমি তোমাকে ফিরিয়ে দেব। না 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 না, এখন আমি নিজের জমি নিজের নামে নিয়ে কি করব? আমার তো জীবনে চলে গেছে, কিন্তু কেউ আমার সাথে হওয়া অবিচারের কোনো বিচার করেনি। সবাইকে মরতে হবে। কিন্তু ভূতবুড়ি, তোমার সাথে অবিচার হয়েছে সেটা তো কেউ জানেই না, তাহলে বিচার করবে কি করে? তুমি আমাকে ছেড়ে দাও, আমি সবাইকে বলবো, তোমার ন্যায় বিচার করাবো আমি। না না, শুধু জমি ফেরালেই শান্তি আসবে না। যতদিন না গ্রামের মানুষ আমার কষ্টের কথা স্বীকার করবে, আমি এই বাগান ছাড়বো না। গ্রামের সবাইকে শেষ করে দেব, সবার কাছ থেকে প্রতিশোধ নেব, প্রতিশোধ। ভূত বুড়ির কান্নার বিকট শব্দে রবি মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। এরপর ভূত বুড়ি হাওয়ায় মিলিয়ে যায়, বাঁশ ঝাড়টি কেঁপে ওঠে, দূরে বজ্রপাত হয়। রবি, এই রবি, ওঠ, সকাল হয়ে গেছে তো। মা, দাদা তো ঘরে নেই। ঘরে নেই মানে? তার মানে কাল রাতে রবি বাঁশবাগানে গেছে। হায় 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 হায়, হে আমার কি সর্বনাশ হলো গো! সারা রাতও ঘরে ফেরেনি। রিনা রে, তাড়াতাড়ি চল বাঁশবাগানে। রিনা আর মিতা বাঁশবাগানের দিকে দৌড় দিল। তারা গিয়ে দেখল রবি মাটিতে পড়ে আছে। রবি, বাবা রবি, ওঠ রে বাবা, ওঠ। তোর কি হয়েছে রে বাবা? রবি! দাদা, এই দাদা, ওঠ না, কি হয়েছে তোর? অমন করে মাটিতে পড়ে আছিস কেন? তোকে বারবার করে বললাম বাঁশবাগানের দিকে যাস নে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তোর কিছু হয়ে গেলে আমি খেয়ে নিয়ে থাকবো রে বাবা। দাদা, দাদা, উঠ। আরে রবির মা, তোমরা সাত সকালে এই বাঁশবাগানে কেন? রবি দাদা কাল রাতেই বাঁশবাগানে ছিল। সকালে বাড়ি না পেয়ে এখানে এসে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর শরীরে বুড়ির ছায়া পড়েছে। চলো, ওকে ধরে বাড়ি নিয়ে চলো। চোখে মুখে জল ছিটালে দেখি কি হয় আর কি। চলো চলো। বাবা রবি, এখন কেমন লাগছে রে বাবা? মা, মাথা বড্ড ভার ভার লাগছে, সারা শরীর মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। রবি, তুই একা একা কেন বাঁশবাগানে যেতে গেলি? তোকে না বললাম একা একা যাস না, আমরা সবাই মিলে যাব। কাকা, বাঁশবাগানে যে কান্না শোনা যায় সেটা কোনো কল্পনা নয়, এটা সেই বুড়ির কান্না। সেই বুড়ি আমাদের কাছ থেকে ন্যায় বিচার চায়। আমরা সবাই একদিন সেই অন্যায় দেখেছি, কিন্তু কেউ প্রতিবাদ করিনি। ন্যায়? কিসের ন্যায়? জমিদার তার বাঁশবাগান কেড়ে নিয়ে তাকে মেরে ফেলেছিল, আর সবাই বলেছিল বুড়ি আত্মহত্যা করেছে। ও, তাহলে সেই কথা। তাহলে তো আমাদের সবাইকে জমিদারের নাতি নতুন জমিদারের কাছে যেতে হবে। তাহলে তো আমাদের সবাইকে নতুন জমিদারের কাছে গিয়ে সব কথা খুলে বলতে হবে। হ্যাঁ মা, ভূতবড়ি বলেছে সে যদি ন্যায় না পায় তাহলে পুরো গ্রামের কাছ থেকে প্রতিশোধ নেবে। না 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 না, এবার শুধু এটা বাঁশবাগানের কান্না নয়, আমাদের সবার জীবনের বিষয়। আর দেরি করলে চলবে না, আজই জমিদারের কাছে যেতে হবে।
এরপর গ্রামের সবাই এক হয়ে জমিদারের নাতি অমল জমিদারের কাছে গেল আর জমিদারের সব কথা খুলে পড়ল। হ্যাঁ, সব তো বুঝলাম, কিন্তু আমি এখন কি করব? জমিদার মশাই, আপনাকে ওই বাঁশবাগানের বুড়ির নামে ওই দলিলটা রেখে আসতে হবে ওই বাঁশবাগানের কাছে, আর বুড়ির কাছে ক্ষমা চাইতে হবে। জমিদার হয়ে আমি ক্ষমা চাইব? এটা কি বলছো তোমরা? তোমাদের মাথা ঠিক আছে নাকি? ভুলটা যেহেতু আপনাদের, সেহেতু ক্ষমা আপনাদেরই চাইতে হবে, না হলে সারা গ্রামের মানুষকে প্রাণ দিতে হবে। জমিদার মশাই, আপনার ক্ষমা না চাওয়ার জন্য সারা গ্রামের মানুষের প্রাণ দিতে হবে। একটু দয়া করুন, একটু দয়া করুন। আচ্ছা ঠিক আছে, সবার জীবনের প্রশ্ন, তাহলে চলো বাঁশবাগানে গিয়ে আমি ক্ষমা চেয়ে দেখব। আর বাঁশবাগানের জমি ওই ভূত নাকি কি ওই বুড়ির নামে আমি লিখে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জমিদার মশাই, চলুন তাহলে, এবার চলুন। এরপর সবাই মিলে গেল বাঁশবাগানে। জমিদার অমল বাঁশবাগানে পা রাখতেই দিনের বেলায়ও বাঁশবাগান পুরো কালো হয়ে যায়। বাঁশের পাতা কেমন যেন শব্দ করতে লাগলো। জমিদার মশাই, তাড়াতাড়ি করুন। আমি জানি আমার দাদু ভুল করেছিলেন, আমি তার হয়ে ক্ষমা চাইছি। আমি জানি আমি তোমার জীবন ফিরিয়ে দিতে পারবো না, তারপরেও আমাদের ক্ষমা করে দিও। আর তোমার জমি তোমাকেই ফেরত দিলাম। আজ থেকে এই বাঁশবাগানের মালিক তুমি। আজ আজ সত্য উচ্চারিত হয়েছে। আমি আমি শান্তি পেলাম, আমার আত্মার মুক্তি মিলল, মুক্তি। দেখ দাদা, বাগানটা এখন কত শান্ত। হ্যাঁ, সত্যের আলো কখনো নেভে না। হয়তো এই আলো আজও আমাদের পাহারা দেয়। এরপর থেকে আর কখনো কেউ বাঁশবাগানের সেই কান্না আর শুনতে পায়নি। সবাই নির্ভয়ে বাঁশবাগানে যেত, আর কোনো ভয় থাকলো না। সবাই সুন্দর করে বসবাস করতে লাগলো।